এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওবিসি রিজার্ভেশন নিয়ে মামলা দায়ের হয়েছে। 7% না 17% রিজার্ভেশন নিয়ে ওবিসি এসএলএসটি বা চলতি সমগ্র নিয়োগ প্রক্রিয়া চলবে, তার জন্য মামলা দায়ের করেছে রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 4/300/2026। মামলাটি দায়ের হয়েছিল 14/7/2026, 2:20 AM। আর কেস নাম্বার এসএলপিসি নাম্বার ভেরিফাইড হচ্ছে 18/8/2026। সেই জন্য মামলাটি লিস্টেড হতে একটু দেরি হয়ে গেল, কারণ 18 তারিখে মামলাটি ভেরিফাইড হয়েছে। বিষয়টি হচ্ছে মামলাটি কখনো 21 তারিখ কখনো 22 তারিখ শো করছিল। হঠাৎ করে আজ 1:30-9টার দিকে মামলাটি 24 তারিখ শো করছিল, 24শে আগস্ট। কিন্তু 24শে আগস্ট কম্পিউটার জেনারেটেড ডেট ছিল। অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছিল যে 21 তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট ছিল, 22 তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট ছিল এবং 24 তারিখ আবার কম্পিউটার জেনারেটেড ডেট। কিন্তু মামলাটির শুনানির জন্য নির্দিষ্ট বেঞ্চ গঠন হলো এবং কত নম্বরে মামলার শুনানি সেটাও আপনাদেরকে দেখাবো। আর তার আগে একটি বিষয় আপনাদেরকে বলতে হয়, এই মামলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিন, নাহলে আপনারা এই চলতি নিয়োগ থেকে টোটালি তো ছিটকে যাবেন। আরও অনেক কিছুই ঘটতে চলেছে এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায়, সেটা এসএসসির বা হোক আর প্রাইমারির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। কারণ অনগোয়িং রিক্রুটমেন্ট কখনোই নিয়ম পরিবর্তন করা যায় না। যে 23 প্রকাশ পাঠকের যে জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তারপরেও কিন্তু এটা পরিবর্তন করা হচ্ছে। সেই জন্য আপনাদের অবশ্যই সচেতনভাবে সহযোগিতার হাত বাড়াতে হবে। এবং আপনারা কীভাবে সহযোগিতা করবেন তার একটি ক্লিপস আপনাদের একদম সব শেষে দেখিয়ে দেব। আপনারা ওখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন, বা ডিসক্রিপশান বক্সে আরও বিস্তারিত তথ্য আপনাদের জন্য দিয়ে দেবো। কারণ আপনাদের এই মামলাটি সহযোগিতা না করলে আপনাদের অনেক পস্তাতে হতে পারে। চলুন, কারণ চলতি রিক্রুটমেন্টে কীভাবে নিয়ম পরিবর্তন করা যায়। হ্যাঁ, নিয়ম পরিবর্তন পরে হবে সেই বিষয়টা। আরও অনেক ফ্যাক্টর তো এখানে রয়েছে। যে হাইকোর্টে যে বিষয়টি তুলে ধরা হয়েছিল, যে পেন্ডিং থাকাকালীন তুলে নেওয়া হয় কী করে, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং অথচ তুলে নেওয়া হচ্ছে, এই বিষয়টা কেমন, এই একাধিক বিষয় নিয়ে কিন্তু রয়েছে। তো মামলাটি 24/8/2026, সিরিয়াল নম্বর 7, অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস ভি মোহনার বেঞ্চে এই মামলাটি লিস্টেড রয়েছে। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড 24/8/2026। তো রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন, মোবাইদুল ইসলাম পিটিশনার, বিস্তারিত আপনারা দেখেছেন। তো এরপরে আমরা যেটা দেখব যে WPP 305/2026, এই মামলাটি মূলত এখানে চ্যালেঞ্জ করা হয়েছে 3/7/2026। এছাড়াও চ্যালেঞ্জ করা হয়েছে WPSC 02011, যেটি প্রায় 4-5 লক্ষ ওবিসি বাতিল হয়েছিল সেই মামলা। তো আরও একটি মামলা রয়েছে যেখানে তৃণমূল রাজ্য সরকার 2025 সালে যে নতুন করে নোটিফিকেশান এনে ওবিসি সার্ভে করে ওবিসি তালিকা করেছিল, সেটার উপরে একটা বিষয়টা যাওয়া হয়েছে। আর এখানে কন্টিনিউশন ডিলে অফ রিফাইলিং কিউরিং দ্য ডিফেক্টস ডিউরিং, যে ডিফেক্ট ছিল মামলাটি সেটা কিউরিং করার জন্য ফাইল করা হয়েছিল 17/8/2026। এবং এক্সেমশন ফ্রম ফাইলিং সিসি অফ দ্য ইম্পিউন জাজমেন্ট এক্সেমশন অফ সিসি থেকে 17/8/2026। এছাড়াও পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্টস, ফ্যাক্টস অ্যান্ড অ্যানেক্সার, এবং কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস দেওয়ার জন্য বা ফ্যাক্ট অ্যান্ড অ্যানেক্সার দেওয়ার জন্য এখানে পারমিশন চাওয়া হয়েছিল। সেই বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখিত রয়েছে। এবার আমরা চলুন দেখে নিই যে আপনারা কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, নাহলে কিন্তু অনেক সমস্যাই তৈরি হতে পারে এই মামলাটির ক্ষেত্রে। কারণ রাজ্য সরকার হঠাৎ করে এসেই তারা চলতি নিয়োগ থেকে এইভাবে 7% 17% বিভাজন করতে পারেন না। পরবর্তী নিয়োগে তারা করতে পারতেন, কিন্তু চলতি নিয়োগে এটা কিন্তু করা যায় না। সংস্থা রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন অ্যান্ড এনজিও আন্ডার সেকশন 8 অ্যান্ড কোম্পানি। তো বিষয়টি হচ্ছে, দেখুন, এই যে নাম্বারগুলি বা এই ইমেল আইডি বা বিস্তারিত এখানে শো করা হচ্ছে একটাই কারণে, আপনারা যাতে এই নাম্বারগুলোতে ফোন করে ওনাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। তাছাড়া অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এই নাম্বারগুলো এখানে ইউজ করা হয়নি, বা ইমেল আইডিও এখানে ইউজ করা হয়নি। জাস্ট যোগাযোগ রক্ষার্থে এই নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে ওবিসি সম্প্রদায়ের সকলের প্রতি গুরুত্বপূর্ণ আবেদন যে শুনানি সংক্রান্ত যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে, এবং এছাড়াও এখানে যে স্ক্যানারটি দেওয়া হয়েছে সেই স্ক্যানে আপনারা পেমেন্ট করতে পারেন ডাইরেক্ট স্ক্যান করে, বা ডোনেশন টু রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন অ্যান্ড তমলুক ঘাটাল অ্যান্ড সেন্ট্রাল কর্পোরেশন টাইপ ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে রয়েছে। আপনারা কিন্তু এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখানেও দিতে পারেন, এখানে স্ক্যান করেও আপনারা কিন্তু কম বেশি পেমেন্ট করতে পারেন।
ধরুন এই সমস্ত মামলার ক্ষেত্রে সবসময় বড় বড় অ্যাডভোকেট দেওয়া হয়, আর বড় বড় অ্যাডভোকেটের মামলার খরচ সুপ্রিম কোর্টে একটি কত হতে পারে সেটা ধারণা আপনাদের অনেকেই রয়েছে যারা মামলার সঙ্গে যুক্ত। ভালো একটা অ্যাডভোকেট দিলে প্রায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত নিয়ে নেয় যদি সেই মাপের অ্যাডভোকেট দেখা যায়। মিনিমাম একটা মোটামুটি অ্যাডভোকেট দিলেও 2 লাখ, 2.5 লাখ টাকা খরচ রয়েছে পার অ্যাডভোকেট, বা মিনিমাম 3 লক্ষ টাকা। তাছাড়াও যে অনেক যারা রয়েছেন তাদের যাওয়া আসা, কলকাতা হাইকোর্ট থেকে অ্যাডভোকেট যাওয়া, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা এখানে খরচ হয়। সেই জন্য আপনাদের যতটুকু সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে চলতি নিয়োগে অনেক সমস্যা তৈরি না হয়। ধন্যবাদ।